হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আজকের আমাদের আলোচ্য বিষয় ঋষি অরবিন্দ ঘোষ। ভারতীয় মহান শিক্ষাবিদদের অবদানের যে পেপার রয়েছে সেখান থেকে এই ঋষি অরবিন্দ ঘোষের সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তিনি মূলত বিপ্লবী থেকে ঋষিতে পরিণত হয়েছে। যাই হোক, 15ই আগস্ট 1872 থেকে 5ই ডিসেম্বর 1950 পর্যন্ত তার সময়কাল বা তার জীবনকাল। এই সময়টি আমাদের ভারতবর্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরবর্তী পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক শিক্ষা সম্পর্কিত বা তার জীবন দর্শন সম্পর্কে কি কি ধারণা রয়েছে। এই টপিকটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের আইডিসি পেপারেও কিন্তু রয়েছে, ভারতীয় মহান শিক্ষাবিদদের অবদান, যার মধ্যে এই টপিকটিও রয়েছে। এবার যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আইডিসিতে মহান শিক্ষাবিদদের অবদান রয়েছে তাদের কিন্তু এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনায় আসব। ঋষি অরবিন্দ ঘোষ 1872 থেকে 1950। ঋষি অরবিন্দ ঘোষ ছিলেন একজন মহান দার্শনিক, যোগী, স্বাধীনতা সংগ্রামী ও আধ্যাত্মিক গুরু। তিনি কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ছিল। তিনি দার্শনিক ছিলেন, তিনি যোগী ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সঙ্গে আধ্যাত্মিক গুরুও ছিলেন। তার জীবনের মূল দর্শন হলো আধ্যাত্মিকতা ও মানবতার কল্যাণ। তিনি আধ্যাত্মবিদ্যা ও পূর্ণ যোগ ধারণার প্রবক্তা ছিলেন। তার জীবনের মূল লক্ষ্য ছিল আত্মসাক্ষাৎকার ও বিদ্যা চেতনার বিকাশ। তিনি আধ্যাত্মিকতা এবং মানব দর্শনের উপর বিশ্বাসী ছিলেন। তার জীবনের মূল উদ্দেশ্য বা ভিত্তি ছিল আধ্যাত্মিকতা ও মানব কল্যাণ। এছাড়া অধিবিদ্যা ও পূর্ণ যোগের যে ধারণা তিনি সেটা প্রদান করেছিলেন, এবং আত্মসাক্ষাৎকার এবং আত্মসাক্ষাৎ বা আত্ম উপলব্ধি এবং বিদ্যা চেতনার বিকাশই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তিনি মনে করতেন মানব জীবন শুধু ব্যক্তিগত মুক্তির জন্য নয়, বরং সমাজ ও জাতির উন্নয়নের কাজ করা উচিত। শুধু খালি ব্যক্তিগত উন্নয়ন দিয়ে কি হবে যদি জাতি বা সমাজের জন্য কিছু না করা যায়। তার দর্শন যোগের মাধ্যমে চেতনার বিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হয়, যা ব্যক্তিকে সর্বোচ্চ সত্তা বা সর্বোচ্চ ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। এই হলো তার জীবন দর্শনের মূল ধারণা। এবার আসবো আমরা তার শিক্ষা দর্শন। শিক্ষা দর্শনে কি ছিল? ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন মূলত আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং ব্যক্তিগত বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার শিক্ষা দর্শনের মূল দিকগুলি ছিল পূর্ণাঙ্গ শিক্ষা। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়, বরং শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব। আত্মশক্তির বিকাশ। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে অদৃশ্য যে অন্তর্নিহিত শক্তি বা সম্ভাবনা রয়েছে তা শিক্ষার মাধ্যমে বিকশিত হতে পারে। এই কথাটা কিন্তু স্বামী বিবেকানন্দও বলেছিলেন। শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ। তিনি জোর দিতেন শিক্ষার্থীদের স্বাভাবিক ক্ষমতা এবং প্রবৃত্তি অনুযায়ী শিক্ষা দান করা, যাতে তাদের সৃজনশীলতা এবং কৌতূহলের বিকাশ ঘটে। কিন্তু এখন বর্তমান যে সমাজ ব্যবস্থা, একদম প্রেজেন্ট টাইমে শিক্ষার্থীদের কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। মা বাবা যা ভাবে সেটাই প্রায় জোর করা হয়, যদিও লিখিত আকারে এই কথাটা নেই, কিন্তু এটাই বাস্তব। ছেলে মেয়ের ঘাড়ে বইয়ের ব্যাগ দিয়ে মা বাবা চলছে অনেক অনেক জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশকে গুরুত্ব দেওয়া উচিত। যে শিক্ষার্থী যেভাবে শিখতে চায় তাকে সেভাবে শেখানো উচিত। গুরু শিষ্যের পরম্পরা। তিনি মনে করতেন শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের কেবল তথ্য সরবরাহ নয়, কিছু তথ্য আছে এই তথ্যগুলো পড়ো তাহলেই হবে, সেটা নয়, বরং তাদের আধ্যাত্মিক এবং নৈতিক দিক নির্দেশ দেওয়া। তারপরে হয়েছে আত্মনির্ভরশীলতা। শিক্ষা এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থী স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং জীবনের যে বাস্তব সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে সক্ষম হয়। তার মানে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে।
যে তোমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারো। এমন ভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে যেন শিক্ষার্থীরা নিজে নিজেই যে বাস্তব জীবনে যে বিভিন্ন সমস্যাগুলো আসবে সেগুলো সমাধান করতে শেখে। এবার আসি শিক্ষার লক্ষ্য। ঋষি অরবিন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য হলো জীবনের সর্বাঙ্গীন বিকাশ এবং আধ্যাত্মিক জাগরণ। তিনি শিক্ষাকে কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যমে হিসেব তিনি শিক্ষাকে কেবলমাত্র পুঁথিগত বা পুস্তকগত জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে দেখেননি। এছাড়াও শিক্ষার আর যে সকল লক্ষ্যের কথা তিনি বলেছেন সেগুলো হলো আত্মবিকাশ। প্রতিটি শিশুর মধ্যেই যে অন্তর্নিহিত সম্ভাবনা রয়েছে সেগুলোর যেন বিকাশ ঘটে। ২ নাম্বার হলো আধ্যাত্মিকতা। শিক্ষার মাধ্যমে আধ্যাত্ম চেতনা এবং আধ্যাত্মিকতার জাগরণ ঘটানো। সর্বাঙ্গীন উন্নয়ন, সর্বাঙ্গীন বলতে দেহ মন আত্মা সার্বিক দিকের যেন উন্নয়ন ঘটে। স্বাধীন চিন্তা শক্তির বিকাশ। আমরা যে ভাববো সেই যে আমাদের ভাবনার মধ্যে একটি স্বাধীনতা সেটার কথা তিনি বলেছেন। জাতীয়তাবোধ এবং মানবতা। শিক্ষার মাধ্যমে দেশপ্রেম এবং বিশ্ব ভ্রাতৃত্ব বোধ যেন আমাদের মধ্যে জাগরিত হয় তার কথা তিনি বলেছেন। শিক্ষার পাঠ্যক্রম। ঋষি অরবিন্দ শিক্ষার উদ্দেশ্যকে কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি ব্যক্তির বা শিক্ষার্থীর শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক দিকের বিকাশের কথা বলেছেন। তার মতে শিক্ষার যে পাঠ্যক্রম সেটি এমনভাবে গঠিত হওয়া উচিত যার মাধ্যমে একজন শিক্ষার্থী তার সম্ভাবনাকে বাস্তবায়িত করতে সক্ষম হয়। এইবার সেই বাস্তবায়নের ক্ষেত্রে কি কি বিষয়ে থাকা উচিত পাঠ্যক্রমে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রাথমিক স্তরে কি কি থাকবে? মাতৃভাষা, ইংরেজি, ফরাসি, সাহিত্য, জাতীয় ইতিহাস, কলা, অঙ্কন, সাধারণ বিজ্ঞান, সমাজবিদ্যা ও গণিত। এই বিষয়গুলি প্রাথমিক স্তরে থাকার কথা বলেছেন। মাধ্যমিক স্তরের যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে মাতৃভাষা, ইংরেজি, ফরাসি, গণিত, কলা, রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, স্বাস্থ্য শিক্ষা এবং সমাজবিদ্যা। এই বিষয়গুলি মাধ্যমিক স্তরে যেন শিক্ষার্থীদের পাঠ্যক্রমে থাকে সেই কথা তিনি বলেছিলেন। বিশ্ববিদ্যালয় স্তরে দেখা যাচ্ছে তিনি বলেছেন ভারতীয় এবং পাশ্চাত্য দর্শন, সভ্যতার ইতিহাস, ইংরেজি সাহিত্য, ফরাসি সাহিত্য, সমাজবিদ্যা, মনোবিদ্যা, বিজ্ঞানের ইতিহাস, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সংহতি। এই বিষয়গুলি বিশ্ববিদ্যালয় স্তরে বা বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছে। এবার পাঠ্যক্রম সংক্রান্ত শেষ বিষয় হলো বৃত্তিমুখী শিক্ষা, যেখানে কলা, অঙ্কন, ছবি বাঁধাই, সেলাই, টাইপিং, শর্ট হ্যান্ড, কাঠের কাজ, ইঞ্জিনিয়ারিং, ভারতীয় এবং পাশ্চাত্যের সঙ্গীত, নাটক, নৃত্য এই বিষয়গুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এবার আসবো শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি কেমন হবে, অর্থাৎ কিভাবে শিক্ষাদান করা উচিত যাতে শিক্ষার্থীরা আদর্শ শিক্ষা গ্রহণে আকর্ষণীয় বা আগ্রহী হয়ে ওঠে। তিনি মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেননি। তিনি শিক্ষাকে পূর্ণ শিক্ষা বলে ব্যাখ্যা করেছেন, যেখানে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক বিকাশকে গুরুত্ব দিয়েছেন। এইবার এই সকল দিকগুলি বিকশিত হওয়ার জন্য যে পদ্ধতিগুলি অবলম্বন করার কথা তিনি বলেছেন সেগুলি হলো স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক শিক্ষণ। ২ নাম্বার শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। অভিজ্ঞতা ভিত্তিক শিখন, শিক্ষার্থীরা শিখবে পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। আধ্যাত্মিক শিখন এবং স্বাধীনতা ও আত্ম উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। শিক্ষকের ভূমিকা। ঋষি অরবিন্দের মতে শিক্ষক কেবলমাত্র জ্ঞানদাতা নন, বরং তিনি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভা ও সম্ভাবনাকে জাগ্রত করার পথপ্রদর্শক। শিক্ষকের ভূমিকা সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি ছিল সেগুলি একবার দেখে নেওয়া যাক। পথপ্রদর্শক ও অনুপ্রেরণা দাতা। তিনি পথ দেখাবেন এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন বিভিন্ন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে। সহায়ক এবং
নিয়ন্ত্রক। শিক্ষক কখনোই শিক্ষার্থীর ওপর তার মতামত চাপিয়ে দেবেন না, বরং তাদের স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক বিকাশে সহায়তা করবেন। তিনি সাহায্য করবেন এবং বিভিন্ন বিষয়গুলি নিয়ন্ত্রণ করবেন, তবে চাপিয়ে দেবেন না কোনো কিছু। নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা। শিক্ষক বাইরের জ্ঞান প্রদানের যে ভূমিকা গ্রহণ করবেন শুধু তাই নয়, তিনি কি করবেন, নৈতিক চরিত্র গঠন এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রদর্শন করাবেন। শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশে সাহায্য করা। শিক্ষার্থীদের মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো যেন স্বাভাবিকভাবে বিকশিত হয়, সেক্ষেত্রে তিনি দেখবেন বা সাহায্য করবেন। আত্মশিক্ষার পরিবেশ সৃষ্টি করা। শিক্ষক এমন একটি পরিবেশ রচনা করবেন যেখানে শিক্ষার্থীরা কৌতূহলী হয়ে নিজে থেকেই শিখতে আগ্রহী হয়ে ওঠে। শিক্ষক সম্পর্কে তার এই ধারণা ছিল। এবার সবচেয়ে মজাদার বিষয়, আমাদের যে আইডিসির সাবজেক্ট রয়েছে, এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম সমস্ত প্রশ্নই হচ্ছে এমসিকিউ হবে। এর আগে এতক্ষণ যে ব্যাখ্যা দেওয়া হলো তার প্রাথমিক ধারণা, যে ঋষি অরবিন্দ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হলো। এবার আমরা কোন ধরনের এমসিকিউ হতে পারে বা কি কি এমসিকিউ হতে পারে সেগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, অরবিন্দ ঘোষের জন্ম কত সালে হয়েছে? প্রথমেই কিন্তু বলা হয়েছে 1872 থেকে, অ্যান্সার হবে 1872। পরবর্তী প্রশ্ন, অরবিন্দ ঘোষ কোন ভাষায় বিশেষ দক্ষ ছিলেন? চারটি অপশন রয়েছে, উত্তর হবে ফরাসি এবং ল্যাটিন ভাষায় অরবিন্দ ঘোষ যথেষ্ট দক্ষ ছিলেন। পরের প্রশ্ন, অরবিন্দ ঘোষকে কি কারণে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল? আলিপুর বোমা আন্দোলন, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, চিটাগং অস্ত্রাগার লুট। উত্তর হবে আলিপুর বোমা আন্দোলনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরের প্রশ্ন, কোন গ্রন্থটি অরবিন্দ ঘোষের রচনা বা কোন গ্রন্থটি অরবিন্দ ঘোষ লিখেছিলেন? গীতাঞ্জলি, সাবিত্রী, আনন্দমঠ, পথের পাঁচালী। গীতাঞ্জলি হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উত্তর হবে সাবিত্রী। পরের প্রশ্ন, অরবিন্দ ঘোষ ভারতের কোন শহরে অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? পন্ডিচেরি, কলকাতা, চেন্নাই না বারাণসী? উত্তর হবে পন্ডিচেরিতে অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই ছিল আজকের অরবিন্দ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং কিছু এমসিকিউ। এর পরবর্তী ভিডিওতে অরবিন্দ ঘোষের বিষয় সম্পর্কে আরো এমসিকিউ আপলোড করা হবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।